নমস্কার, আবার হাজির হলাম আপনাদের পছন্দের গল্প নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গল্প, পথের পাঁচালী উপন্যাসের ৫বিংশ পরিচ্ছেদ। কয়দিন ধরিয়া খুব বর্ষা চলিতেছে। অন্নদা রায়ের চণ্ডী মণ্ডপে সন্ধ্যাবেলায় মজলিস বসে। সেদিন সেখানে নীলকুঠির ভুয়ো গল্প হইতে শুরু করিয়া পুরীর কোন মন্দিরের মাথায় নাকি ৫ মণ ভারী চুম্বক পাথর বসানো আছে, আর যাহার আকর্ষণের বলে নিকটবর্তী সমুদ্রগামী জাহাজ প্রায়ই পথভ্রষ্ট হইয়া আসিয়া তীরবর্তী মগ্ন শৈলে লাগিয়া ভাঙিয়া যায় প্রভৃতি। আরব্য উপন্যাসের গল্পের মতো নানা আজগুবি কাহিনীর বর্ণনা চলিতেছিল। শ্রোতাদের কাহারও উঠিবার ইচ্ছা ছিল না। এরকম আজগুবি গল্প ছাড়িয়া কাহারও বাড়ি যাইতে মন সরিতেছিল না। ভূগোল হইতে শীঘ্রই গল্পের ধারা আসিয়া জ্যোতিষে পৌঁছিল। দীনু চৌধুরী বলিতেছিলেন, ভৃগু সংহিতার মতো অমন বই তো আর নেই। তুমি যাও না, যাও, শুধু জন্মরাশিটা গিয়ে দিয়ে যাও, বুঝলে? তোমার বাবার নাম, কোন কুলে জন্ম, ভূত ভবিষ্যৎ সব সব বলে দেবে। তুমি মিলিয়ে নাও গ্রহ রাশি চক্রের যত রকম হয় আর কি, তা সব দেওয়া আছে কিনা, মায় তোমার পূর্ব জন্ম পর্যন্ত। সকলে আগ্রহে শুনিতেছিল, কিন্তু রামময় হঠাৎ বাহিরের দিকে চাহিয়া বলিলেন, না, এবার ওঠা যাক, এরপর হয়তো আর যাওয়া যাবে না। দেখছো না কাণ্ডখানা, একটা বড় ঝটকা টটকা না হলে বাঁচি, গতিক বড় খারাপ। চলো হে সব। বৃষ্টির বিরাম নাই, একটু থামে আবার অমনি জোরে আসে। বৃষ্টির ছাটে চারিধার ধোঁয়া ধোঁয়া। হরিহর মোট ৫টা টাকা পাঠাইয়াছিল, তাহার পর হইতে আর পত্রও নাই, টাকাও নাই। সেও অনেক দিন হইয়া গেল। রোজ সকালে উঠিয়া সর্বজয়া ভাবে আজ ঠিক খরচ আসিবে। ছেলেকে বলে, তুই তো খেলে খেলে বেড়াস বলে দেখতে পাস নে, ডাক বাক্সটার কাছে বসে থাকবি, বুঝলি? আর পিয়ন এলে অমনি জিজ্ঞেস করবি। অপু বলে, বারে, আমি বুঝি বসে থাকি নে? কালও তো এলো পুঁটিদের চিঠি, আমাদের খবরের কাগজ দিয়ে গেল, জিজ্ঞেস করে এসো দেখি পুঁটিকে। কাল তবে আমাদের খবরের কাগজ এলো কি করে? আমি থাকি নে বই কি। বর্ষা রীতিমতো নামিয়াছে। অপু মায়ের কথায় ঠায় সেই রায়েদের চণ্ডী মণ্ডপে পিয়নের প্রত্যাশায় বসিয়া থাকে। সাধু কর্মকারের ঘরের চালা হইতে গোলা পায়রার দল ভিজিতে ভিজিতে ঝটাপট করিয়া উড়িতে উড়িতে রায়েদের পশ্চিমের ঘরের কার্নিশে আসিতেছে। চাহিয়া চাহিয়া দেখে। আকাশের ডাককে সে বড় ভয় করে। বিদ্যুৎ চমকাইলে মনে মনে ভাবে, দেবতা কিরকম নল পাচ্ছে দেখেছ, এইবার ঠিক ডাকবে। পরে সে চোখ বুজিয়া কানে আঙুল দিয়া থাকে। বাড়ি ফিরিয়া দেখে মা ও দিদি সারা বিকালে ভিজিতে ভিজিতে রাশিকৃত কচুর শাক তুলিয়া রান্নাঘরের দাওয়ায় জড়ো করিয়াছে। কোত্থেকে আনলে মা? উফ, কত। দুর্গা হাসিয়া বলে, কত? ওহ, তোমার তো বসে বসে বড় সুবিধে। ওই ওদের ডোবার জামতলা থেকে, বুঝলি, এই এতটা, 1 হাঁটু জল। যাও দেখি। সকালে ঘাটে গিয়া নাপিত বউয়ের সঙ্গে সর্বজয়ার দেখা হয়।
সর্বজয়া কাপড়ের ভিতর হইতে কাঁসার একখানা রেকাবি বাহির করিয়া বলে, এই দেখো জিনিসখানা, খুব ভালো গো, ভরণ না কিছু না, একেবারে ফুল কাঁসা। তুমি বলেছিলে, তাই বলি যাই নিয়ে। এ সে জিনিস নয় গো, এ আমার বিয়ের দান। হ্যাঁ, এখন এ জিনিস আর মেলে না। অনেক দরদস্তুরের পর নাপিত বউ নগদ একটি আধুলি আঁচল হইতে খুলিয়া দিয়া রেকাবিখানা কাপড়ের মধ্যে লুকাইয়া লয়, কেননা কাউকে যেন প্রকাশ না করে সর্বজয়া এ অনুরোধ বারবার করে। দুই একদিনে ঘনীভূত বর্ষা নামিল। হু হু পুবে হাওয়া, খানা ডোবা সব থই থই করিতেছে। পথে ঘাটে এক হাঁটু জল, দিন রাত শুধু শোঁ শোঁ শব্দ। বাঁশ বনে ঝড় বাঁধে, বাঁশের মাথা লুটাইয়া মাটিতে পড়ে। আকাশের কোথাও ফাঁক নাই, মাঝে মাঝে আগেকার চেয়ে অন্ধকার করিয়া আসে। কালো কালো মেঘের রাশ হু হু করিয়া উড়িয়া পূব হইতে পশ্চিমে চলিয়াছে। দূর আকাশের কোথায় যেন দেবাসুরের মহাসংগ্রাম বাঁধিয়াছে। কোন কৌশলী সেনানায়কের চালনায় জল স্থল আকাশ একেকারে ছাইয়া ফেলিয়া বিরাট দৈত্য সৈন্য, বাহিনীর পর বাহিনী, অক্ষহীনীর পর অক্ষৌহিনী, অদৃশ্য রথী মহারথীদের নায়কত্বে ঝড়ের বেগে অগ্রসর হইতেছে। প্রজ্বলন্ত অত্যুগ্র দেববজ্র আগুন উড়াইয়া চোখের নিমেষে বিশাল কৃষ্ণ চমুর এদিক ওদিক পর্যন্ত ছিঁড়িয়া ফাড়িয়া এই ছিন্ন ভিন্ন করিয়া দিতেছে। এই আবার কোথা হইতে রক্ত বীজের বংশ করাল কৃষ্ণ ছায়ায় পৃথিবী অন্তরিক্ষ অন্ধকার করিয়া ঘিরিয়া আসিতেছে। মহাঝড়, দিন রাত শোঁ শোঁ শব্দ। নদীর জল বাড়ে, কত ঘরদোর কত জায়গা যে পড়িয়া গেল। নদী নালা জলে ভাসিয়া গিয়াছে। গরু বাছুর গাছের তলে, বাঁশ বনে, বাড়ির ছাঁচ তলায় অঝরে দাঁড়াইয়া ভিজিতেছে। পাখি পাখালির শব্দ নাই কোনো দিকে। 4-5 দিন সমানভাবে কাটিল, কেবল ঝড়ের শব্দ আর অবিশ্রান্ত ধারাবর্ষণ। অপু দাওয়ায় উঠিয়া তাড়াতাড়ি ভিজা মাথা মুছিতে মুছিতে বলিল, আমাদের বাঁশতলায় জল এসেছে দিদি, দেখবি? দুর্গা কাঁথা মুড়ি দিয়া শুইয়াছিল। সে না উঠিয়াই বলিল, কতখানি জল এসেছে রে। অপু বলে, তোর জ্বর সারলে কাল দেখে আসিস। তেঁতুলতলায় না, পথে হাঁটু জল। পরে জিজ্ঞাসা করে, আরে দিদি, মা কোথায় রে? ঘরে একটা দানা নাই, দুটোখানি বাসি চাল ভাজা আছে মাত্র। অপু কান্নাকাটি করে, না মা, তা হবে না, আমার বুঝি খিদে পায় না, আমি দুটো ভাত খাবো। তাহার মা বলিল, লক্ষ্মী মানিক আমার, ওরকম কি করে বল? আচ্ছা, অনেক করে চাল ভাজা মেখে দেব খন, আমি রাঁধবো কেমন করে বল? দেখছিস নে কেমন শ্যাওটা করেছে, উনুনের মধ্যে 1 উনুন জল যে। পরে সে কাপড়ের ভিতর হইতে একটা কি বাহির করিয়া হাসি মুখে দেখাইয়া বলে, এই দেখ, এই দেখ অপু, একটা কই মাছ। হ্যাঁ রে, বাঁশতলায় কানে হেঁটে বেড়াচ্ছে দেখি। বন্যের জল পেয়ে সব উঠে আসছে গাং থেকে। ওদিকে বরজপোতার ডোবা ভেসে নদীর সঙ্গে এক হয়ে গিয়েছে কিনা, তাই সব উঠে আসছে। দুর্গা কাঁথা ফেলিয়া ওঠে, অবাক হইয়া যায়, বলে, দেখি মা মাছটা।
আমা, কই মাছ বুঝি কানে হেঁটে বেড়ায়? আর আছে? অপু এখনই বৃষ্টি মাথায় ছুটিয়া যায় আর কি। অনেক কষ্টে তাহার মা তাহাকে থামায়। দুর্গা বলে, একটু জ্বর সারলে কাল সকালে চল অপু, তুই আর আমি বাঁশবাগান থেকে মাছ নিয়ে আসবো খন। বাঁশবাগানে মাছ? সে অবাক হইয়া ভাবে, কি করে এলো? বাহ তো, মা কি আর ভালো করে খুঁজেছে? খুঁজলে হয়তো আরো সেখানে আছে। দেখতে পেলাম না কিরকম কই মাছ কানে হাঁটে। যাকে কাল সকালে দেখব, সকালে জ্বরটা সেরে যাবে। চারিদিকে ঘন বাগান ঘিরিয়া সন্ধ্যা নামে। সন্ধ্যার মেঘে ত্রয়োদশীর অন্ধকারে চারিধার একাকার। দুর্গা যে বিছানা পাতিয়া শুইয়া আছে, তাহারই এক পাশে তাহার মা ও অপু বসে। সর্বজয়া ভাবে, আজ যদি এক্ষুনি একখানা পত্তর আসে নীরেন বাবাজির, কি জানি, তা কি আর হতে পারে না? নীরেন তো পছন্দই করে গিয়েছেন। কি জানি কি হলো অদেষ্টে। না, সেসব কি আর আমার অদেষ্টে হবে? তুমিও যেমন, তাহলে আর ভাবনা ছিল কি? ওদিকে ভাই বোনে তুমুল তর্ক বাঁধিয়া যায়। অপু সরিয়া আসিয়া মায়ের কাছে ঘেঁষিয়া বসে। ঠান্ডা হাওয়ায় বেজায় শীত করে। সে হাসিয়া বলে, আমা, মা, সেই শ্যামলঙ্কা বাটনা বাটে মাটিতে লুটায় কেশ, বলো না। দুর্গা বলে, ততক্ষণে মা আমার ছেড়ে গিয়েছেন দেশ, বুঝলি? অপু বলে, ধুর হামা, তাই? ততক্ষণে মা আমার ছেড়ে গিয়েছেন দেশ? কথা বলিয়াই সে দিদির অজ্ঞতায় হাসে। সর্বজয়ার বুকে ছেলের এই অবোধ উল্লাসের হাসি যেন শেলের মতো বেঁধে। সে মনে মনে ভাবে, 7টা নয় 5টা নয়, এই তো মোটে একটা ছেলে। কি অদেষ্ট যে করে এসেছিলাম, তার মুখের আবদারটুকু রাখতে পারিনে। ঘি না, লুচি না, সন্দেশ না, শুধু কিনা 2টো ভাত, মিনক্কি। আবার ভাবে, এই ভাঙা ঘর, টানাটানির সংসার। অপু মানুষ হলে হয়তো এ দুঃখ আর থাকবে না। ভগবান তাকে যেন মানুষ করে তোলে। তারপর সে বসিয়া বসিয়া গল্প করে। মনে পড়িল, যখন প্রথম সে নিশ্চিন্দিপুরে ঘর করিতে আসিয়াছিল, তখন 1 বৎসর এই রকম অবিশ্রান্ত বর্ষায় নদীর জল এত বাড়িয়াছিল যে ঘাটের পথে মুখুজ্জেদের বাগানের কাছেই বড় বোঝাই নৌকা পর্যন্ত আসিত। অপু বলে, আমা, কত বড় নৌকো? মস্ত। ওই যে খোট্টাদের চুনের নৌকো, সাজি মাটির নৌকো মাঝে মাঝে আসে, দেখেছিস তো? ঠিক অত বড়। হঠাৎ দুর্গা জিজ্ঞাসা করে, মা, তুমি 4 গুছির বিনুনি করতে জানো? অনেক রাত্রে সর্বজয়ার ঘুম ভাঙিয়া যায়। অপু ডাকিতেছে, ওমা, ওঠো না, ওমা, দেখো না আমার গায়ে জল পড়ছে। সর্বজয়া উঠিয়া আলো জ্বালে। বাহিরে তখন ভয়ানক বৃষ্টির শব্দ হইতেছে। ফুটা ছাদ দিয়া ঘরের সর্বত্র জল পড়িতেছে।
সে বিছানা সরাইয়া পাতিয়া দেয়। দুর্গা অঘোর জ্বরে শুইয়া আছে। তাহার মা গায়ে হাত দিয়া দেখে তাহার গায়ের কাঁথা ভিজিয়া সপ সপ করিতেছে। ডাকিয়া বলে, দুর্গা, অদুর্গা, শুনছিস মা? একটু ওঠ দেখি, বিছানাটা সরিয়ে নি। অদুর্গা, ওরে শিগগির ওঠ না মা, একেবারে ভিজে গেল যে সব। ছেলে মেয়ে ঘুমাইয়া পড়িলেও সর্বজয়ার চোখে ঘুম আসে না। অন্ধকার রাত, এই ঘন বর্ষা, তাহার মনটা যেন ছমছম করে। ভয় হয় একটা যেন কিছু ঘটিবে। হ্যাঁ, কিছু ঘটিবেই। বুকের মধ্যে কেমন যেন করে, ভাবে, আচ্ছা সে মানুষেরই বা হলো কি? কোনো পত্তরও আসে না, টাকা মরুগ্গে যাক, এরকম তো কোনো বার হয় না। তার শরীরটা ভালো আছে তো? মা সিদ্ধেশ্বরী, 5 আনার ভোগ দেব, ভালো খবর এনে দাও মা, ভালো খবর। তার পরদিন সকালের দিকে সামান্য একটু বৃষ্টি থামিল। সর্বজয়া বাটির বাহির হইয়া দেখিল বাঁশবনের মধ্যের ছোট ডোবাটা জলে ভর্তি হইয়া গিয়াছে। ঘাটের পথে নিবারণের মা ভিজিতে ভিজিতে কোথায় যাইতেছিল। সর্বজয়া ডাকিয়া বলিল, অনিবারণের মা, একটু শোন তো। এই দেখ, সেই যে তুই একবার বলেছিলি না বৃন্দাবনী চাদরের কথা তোর ছেলের জন্যে, তা নিবি? হ্যাঁ মা ঠাকুরন, আছে, দেওয়া একটু ধরুক, মোর ছেলেদের সঙ্গে করে এখনই আসবো এখন। তা মা, নতুন আছে না পুরনো? তুই আয় না, এখনই দেখবি। একটু পুরনো, কিন্তু সে কেউ গায়ে দেয়নি রে, ধোয়া তোলা আছে। তা হ্যাঁ রে, তোরা আজকাল চাল ভাঙছিস নে? কি করব মা ঠাকরন, এই বাদলায় কি ধান শুকোয়? খাবার বলে 2খানি রেখে দিয়েছি। ও, তা এক কাজ কর না, তাই গিয়ে আমার আধ কাটা খানেক আজ দিয়ে যাবি কি রে? একটু সরিয়া আসিয়া মিনতির সুরে বলিল, জানিস তো, এই বৃষ্টির জন্য বাজার থেকে চাল আনাবার লোক পাচ্ছি নে। টাকা নিয়ে নিয়ে বেড়াচ্ছি তো কেউ রাজি হয় বল? বড় মুশকিলে পড়েছি মা। নিবারণের মা শিকার হইয়া গেল। সে বলিল, হ্যাঁ হ্যাঁ মা ঠাকরন, নিয়ে আসবো কোন, কিন্তু সে ভেতের ধানের চালের ভাত কি আপনারা খেতে পারবেন মা ঠাকরন? বড্ড মোটা যে। নিমছাল সিদ্ধ দুর্গা আর খাইতে পারে না। তাহার সেই অসুখ একভাবেই আছে। ঔষধ নাই, পথ্য নাই, ডাক্তার নাই, বৈদ্য নাই। বলে, 1 পয়সার বিস্কুট আনিয়ে দেবে মা? নোনতা নোনতা, মুখে বেশ লাগে, দাও না মা। সাবুতাই জোটে না তার বিস্কুট। বৈকাল বেলা হইতে আবার ভয়ানক বৃষ্টি নামিল। বৃষ্টির সঙ্গে ঝড়ও যেন বেশি করিয়া আসে। ঘোর বর্ষণ মুখর নির্জন, জলে থই থই, হু হু পুবের হাওয়া বওয়া, মেঘে অন্ধকারে একাকার ভাদ্র সন্ধ্যা। আবার সেই রকম কালো কালো পেঁজা তুলোর মতো মেঘ উড়িয়া চলিয়াছে। বৃষ্টির শব্দে কান পাতা যায় না। দরজা জানালা দিয়া ঠান্ডা হাওয়ার ঝাপটার সঙ্গে বৃষ্টির ছাট হু হু করিয়া ঢোকে। ছেঁড়া থলে, ছেঁড়া কাপড় গোঁজা, ভাঙা কপাটের আড়ালের সাধ্য কি?
সে ঝড়ের ভীম আক্রমণের মুখে দাঁড়ায়। বেশি রাত্রে সকলে ঘুমাইলে বেশি বৃষ্টি নামিল। সর্বজয়ার ঘুম আসে না, সে বিছানায় উঠিয়া বসে। বাহিরে শুধু একটানা হুস হুস জলের শব্দ, ক্রুদ্ধ দৈত্যের মতো গর্জমান একটানা গো গো রবে ঝড়ের দমকা বাড়িতে বাঁধিতেছে। জীর্ণ কোটাখানা এক একবারের দমকায় যেন থর থর করিয়া কাঁপে। ভয়ে তাহার প্রাণ উড়িয়া যায়। গ্রামের একধারে বাঁশ বনের মধ্যে ছোট ছোট ছেলে মেয়েকে লইয়া নিঃসহায়, শুধু মনে মনে বলে, ঠাকুর, আমি মরি তাতে ক্ষতি নেই, কিন্তু এদের আমি কি করি? এই রাত্রিরে যাই বা কোথায়? মনে মনে বসিয়া ভাবে, আচ্ছা, যদি কোঠা পড়ে তবে দালানের দেওয়ালটা বোধহয় আগে পড়বে। যেমন শব্দ হবে অমনি পানচালার দৌড় দিয়ে এদের টেনে বার করে নেব। হ্যাঁ। সে যেন আর বসিয়া থাকিতে পারে না। কয়দিন সে ওল শাক কচু শাক সিদ্ধ করিয়া খাইয়া দিন কাটাইতেছে। নিজে উপবাসের পর উপবাস দিয়া ছেলে মেয়েকে যাহা কিছু সামান্য খাদ্য ছিল খাওয়াইতেছে। শরীর ভাবনায় অনাহারে দুর্বল, মাথার মধ্যে কেমন করে। ঝড়ের গোঁ গোঁ শব্দ। অনেক রাত্রে আবার ঝড় বাড়িল। বাহিরে কি ঝটকা আসিল, কিন্তু উপায় না। একবার বড় দমকায় ভয় পাইয়া সে ঝড়ের গতিক বুঝিবার জন্য সন্তর্পণে দালানের দুয়ার খুলিয়া বাহিরের রোয়াকে মুখ বাড়াইল। বৃষ্টির ছাটে তাহার কাপড় ও চুল ভিজিয়া গেল। হু হু একটানা হাওয়ার শব্দে বৃষ্টি পতনের ঝড়ের শব্দ ঢাকিয়া গিয়াছে। বাহিরে কিছু দেখা যায় না। অন্ধকার মেঘে আকাশে বাতাসে গাছপালায় সব একাকার। ঝড় বৃষ্টির শব্দে আর কিছু শোনা যায় না। এই হিংস্র অন্ধকার ও ক্রূর ঝটিকাময়ী রজনীর আত্মা যেন প্রলয় দেবের দূত রূপে ভীম ভৈরব বেগে সৃষ্টি গ্রাস করিতে ছুটিয়া আসিতেছে। অন্ধকারে, রাত্রে, গাছপালায়, আকাশে, মাটিতে তাহার গতিবেগ বাঁধিয়া শব্দ উঠিতেছে। এই শব্দের প্রথমাংশের দিকে বিশ্বগ্রাসী দূতটা যেন পিছু হটিয়া বল সঞ্চয় করিতেছে, এবং শেষের অংশটায় পৃথিবীর উচ্চ নীচ তাবৎ বায়ুস্তর আলোড়ন মন্থর করিয়া বায়ুস্তরে বিশাল তুফান তুলিয়া তাহার সমস্ত আসুরিকতার বলে সর্বজয়াদের জীর্ণ কোঠাটার পিছনে ধাক্কা দিতেছে। কোঠাটা দুলিয়া উঠিতেছে, যেন আর থাকে না। ইহার মধ্যে যেন কোনো অধীরতা, বিশৃঙ্খলতা, ভ্রমভ্রান্তি নাই। যেন দৃঢ় অভ্যন্ত প্রণালীবদ্ধ ভাবের কর্তব্য কার্য। বিশ্বটাকে নির্দিষ্ট সময়ের মধ্যে চূর্ণ করিয়া উড়াইয়া দেওয়ার ভার যে লইয়াছে, যুগে যুগে এরকম কত হাস্যমুখী সৃষ্টিকে বিধ্বস্ত করিয়া অনন্ত আকাশের অন্ধকারে তারাবাজির মতো ছড়াইয়া দিয়া আসিয়াছে যে মহাশক্তিমান ধ্বংসদূত, এ তার অভ্যস্ত কার্য। এতে তার অধীরতা উন্মত্ততা সাজে না। আতঙ্কে সর্বজয়া দোর বন্ধ করিয়া দিল। আচ্ছা, যদি এখন একটা কিছু ঘরে ঢোকে, মানুষ কি অন্য জানোয়ার? চারিদিকে তো ঘন বাঁশবন, জঙ্গল, লোকজনের বসতি নাই। মাগো, জলের ছাটে ঘর ভাসিয়া যাইতেছে। হাত দিয়া দেখিল ঘুমন্ত অপুর গা জলে ভিজিয়া নেতা হইয়া যাইতেছে। সে কি করে?
আর কত রাতই বা আছে। সে বিছানা হাতড়াইয়া দেশলাই খুঁজিয়া কেরোসিনের দিবাটা জ্বালে, ডাকে, ও অপু, ওঠ তো বাবা, জল পড়ছে রে, ওঠ ওঠ। অপু ঘুম চোখে জড়িত গলায় কি বলে বোঝা যায় না। সে আবার ডাকে, অপু, শুনছিস? অপু, ওঠ দেখি। দুর্গাকে বলে, পাশ ফিরে শত দুর্গা, বড্ড জল পড়ছে রে, একটু সরে পাশ ফের দেখি। অপু উঠিয়া বসিয়া ঘুম চোখে চারিদিকে চায়, পরে আবার শুইয়া পড়ে। হুড়ুম করিয়া বিষম যেন কি একটা শব্দ হয়। সর্বজয়া তাড়াতাড়ি আবার দোয়ার খুলিয়া বাহিরের দিকে উঁকি মারিয়া দেখিল, এ কি, বাঁশবাগানের দিকটা ফাঁকা ফাঁকা দেখাইতেছে কেন? রান্নাঘরের দেওয়ালটা পড়িয়া গিয়াছে। তাহার বুকটা কাঁপিয়া ওঠে। এইবার বুঝি পুরানো কোঠাটা। কিন্তু কে আছে? কাহাকে এখন সে ডাকে? মনে মনে বলে, হে ঠাকুর, আজকের রাতটা কোনো রকমে কাটিয়ে দাও ঠাকুর, ওদের মুখের দিকে তাকাও। তখনও ভালো করিয়া ভোর হয় নাই। ঝড় থামিয়া গিয়াছে, কিন্তু বৃষ্টি তখনও অল্প অল্প পড়িতেছে। পাড়ার নীলমণি মুখুজ্জের স্ত্রী গোহালে গরুর অবস্থা দেখিতে আসিতেছেন। এমন সময়ে তাহার খিড়কি ধরে বারবার ধাক্কা শুনিয়া দোর খুলিয়া বিস্ময়ের সুরে বলিলেন, এ কি, নতুন বউ? সর্বজয়া ব্যস্তভাবে বলিল, নদী, একবার বড় ঠাকুরকে একটু ডাকো দেখি, একবার শিগগির করে আমাদের বাড়িতে একটু আসতে বলো না, দুর্গাটা কেমন করছে গো। নীলমণি মুখুজ্জের স্ত্রী আশ্চর্য হইয়া বলিলেন, দুর্গা? কেন, কি হয়েছে দুর্গার? কদিন থেকে তো জ্বর হচ্ছিল দিদি, হচ্ছে আবার যাচ্ছে, ম্যালেরিয়ার জ্বর। কাল সন্ধ্যে থেকে জ্বরটা বড্ড বেশি, তার উপর কাল রাত্রে কিরকম কাণ্ড হলো তো জানোই। একবার শিগগির বড় ঠাকুরকে। তাহার বিশ্বস্ত কেশ ও রাত জাগা রাঙা রাঙা চোখের কেমন দিশাহারা চাহনি দেখিয়া নীলমণি মুখুজ্জের স্ত্রী বলিলেন, ও, তা ভয় কি, দাঁড়াও, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। চলো, আমিও যাচ্ছি। দেখো না, কাল রাত্রিরে গোয়ালের চালখানা পড়ে গেল। বাবা, কাল রাত্রির মতো কাণ্ড তো কখনো দেখিনি। শেষ রাত্রে সব উঠে গরু টরু সরিয়ে রেখে আবার শুয়েছে কিনা। দাঁড়াও দাঁড়াও, আমি ডাকি। একটু পরে নীলমণি মুখুজ্জে, তাহার বড় ছেলে ফণি, স্ত্রী ও দুই মেয়ে সকলে অপুদের বাড়িতে আসিলেন। রাত্রের অন্ধকারে সেই দৈত্যটা যেন সারা গ্রামখানা দলিত পিষ্ট মথিত করিয়া দিয়া আকাশ পথে অন্তর্হিত হইয়াছে। ভাঙা ভাঙা গাছের ডাল পাতা, চালের খড়, কাঁচা বাঁশ পাতা, বাঁশের কঞ্চিতে পথ ঢাকিয়া দিয়াছে। ঝড়ের বাঁশ নইয়া পথ আটকাইয়া রহিয়াছে। ফণি বলিল, দেখেছেন বাবা কাণ্ডখানা? সেই নবাবগঞ্জের পাকা রাস্তা থেকে বিলিতি চটকা গাছের পাতা উড়িয়ে এনেছে, দেখো। নীলমণি মুখুজ্জের ছোট ছেলে একটা মরা চড়ুই পাখি বাঁশ পাতার ভিতর হইতে টানিয়া বাহির করিল। দুর্গার বিছানার পাশে অপু বসিয়া আছে। নীলমণি মুখুজ্জে ঘরে ঢুকিয়া বলিলেন, কি হয়েছে বাবা অপু? অপুর মুখে উদ্বেগের চিহ্ন। সে বলিল, দিদি কি সব বকছিল জ্যাঠামশাই।
নীলমণি বিছানার পাশে বসিয়া বলিলেন, কই দেখি হাতখানা। জ্বরটা একটু বেশি। আচ্ছা, কোনো ভয় নেই। ফণি, তুমি একবার চট করে নবাবগঞ্জে চলে যাও দেখি, শরৎ ডাক্তারের কাছে যাও, একেবারে ডেকে নিয়ে আসবে। পরে তিনি বলিলেন, আমার দুর্গা, অদুর্গা। দুর্গার তখন অঘোর আচ্ছন্ন ভাব, সারা শব্দ নাই। নীলমণি বলিলেন, ঘরদোরের অবস্থা তো বড্ড খারাপ। হ্যাঁ, জল পড়ে কাল রাত্রে ভেসে গিয়েছে একেবারে। তা বৌমার লজ্জার কারণই বা কি? আমাদের ওখানে না হয় উঠলেই হতো। আর হরিটারও কাণ্ডজ্ঞান হলো না এ জীবনে। এই অবস্থায় এই রকম ঘরদোর সারানোর একটা ব্যবস্থা না করে কি যে করছে কে জানে। চিরটা কাল ওর সমান গেল। তাহার স্ত্রী বলিলেন, ঘর সারাবে কি? এদিকে খাবার নেই ঘরে, নইলে কি এরকম আতান্তরে ফেলে কেউ বিদেশে যায়? আহা, রোগা মেয়েটা কাল সারা রাত ভিজেছে, একটু জল গরম করতে দাও। অফনি, ওই জানালাটা খুলে দে তো বাবা। একটু বেলায় নবাবগঞ্জ হইতে শরৎ ডাক্তার আসিলেন। দেখিয়া শুনিয়া ঔষধের ব্যবস্থা করিলেন, আর বলিয়া গেলেন যে বিশেষ ভয়ের কোনো কারণ নাই, জ্বর বেশি হইয়াছে, মাথায় জলপটি নিয়মিতভাবে দেওয়ার বন্দোবস্ত করিলেন। হরিহর কোথায় আছে জানা নাই, তবুও তাহার পূর্ব ঠিকানায় তাহাকে একখানি পত্র দেওয়া হইল। পরদিন ঝড় বৃষ্টি থামিয়া গেল, আকাশের মেঘ কাটিতে শুরু করিল। নীলমণি মুখুজ্জে দুবেলা নিয়মিত দেখাশোনা করিতে লাগিলেন। ঝড় বৃষ্টি থামিবার পরদিন হইতেই দুর্গার জ্বর আবার বাড়িল। শরৎ ডাক্তারের সুবিধা বুঝিলেন না। হরিহরকে আর একখানা পত্র দেওয়া হইল। অপু তাহার দিদির মাথার কাছে বসিয়া জলপটি দিতেছিল। দিদিকে দু একবার ডাকিল, ও দিদি, শুনছিস? কেমন আছিস? ও দিদি। দুর্গার কেমন আচ্ছন্ন ভাব, ঠোঁট নড়িতেছে, কি যেন আপন মনে বলিতেছে, ঘোর, শুধু ঘোর। অপু কানের কাছে মুখ লইয়া দু একবার চেষ্টা করিয়াও কিছু বুঝিতে পারিল না। বিকালের দিকে জ্বর ছাড়িয়া গেল। দুর্গা আবার চোখ মেলিয়া চাহিতে পারিল এতক্ষণ পরে। ভারী দুর্বল হইয়া পড়িয়াছে, চি চি করিয়া কথা বলিতেছে, ভালো করিয়া না শুনিলে বোঝা যায় না কি বলিতেছে। মা গৃহকার্যে উঠিয়া গেলে অপু দিদির কাছে বসিয়া রহিল। দুর্গা চোখ তুলিয়া তাহার দিকে চাহিয়া বলিল, বেলা কত রে? অপু বলিল, বেলা এখনো অনেক আছে দিদি, ও রোদ্দুর উঠেছে আজ দেখেছিস? এখনো আমাদের নারকেল গাছের মাথায় রোদ্দুর রয়েছে। খানিকক্ষণ দুজনেই কোনো কথা বলিল না। অনেক দিন পরে রৌদ্র ওঠাতে অপুর ভারী আহ্লাদ হইয়াছে। সে জানালার বাহিরে রৌদ্রালোকিত গাছটার মাথার দিকে চাহিয়া রহিল। খানিকটা পরে দুর্গা আবার বলিল, শোন অপু, আমার একটা কথা শোন। কি রে দিদি? পরে সে দিদির মুখের আরো কাছে মুখ লইয়া গেল। আমায় একদিন তুই
রেলগাড়ি দেখাবি? দেখাবো কোন দিদি, তুই সেরে উঠলে বাবাকে বলে আমরা সব একদিন গঙ্গা নাইতে যাব রেলগাড়ি করে, কেমন? সারা দিন রাত্রি কাটিয়া গেল। ঝড় বৃষ্টি কোনো কালে হইয়াছিল বলিয়া মনে হয় না। চারিদিকে দারুণ শরতের রৌদ্র। সকাল 10টার সময় নীলমণি মুখুজ্জে অনেক দিন পরে নদীতে স্নান করিতে যাইবেন বলিয়া তেল মাখিতে বসিয়াছেন। এমন সময় তাহার স্ত্রীর উত্তেজিত সুর তাঁর কানে গেল। ওগো শুনছ? এসো তো একবার এদিকে শিগগির। অপুদের বাড়ির দিক থেকে যেন একটা কান্নার গলা পাওয়া যাচ্ছে না। ব্যাপার কি দেখিতে সকলে ছুটিয়া গেলেন। সর্বজয়া মেয়ের মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া বলিতেছে, আমা দুর্গা, চা না মা, আমা ভালো করে চা দেখি। ও দুর্গা, দুর্গা। নীলমণি মুখুজ্জে ঘরে ঢুকিয়া বলিলেন, আরে কি হয়েছে দেখি, সরো সব, সরো দেখি। আহা হা, কি সব বাতাস টাতাস বন্ধ করে দাঁড়াও, একটু সরো। সর্বজয়া ভাসুর সম্পর্কের এই প্রবীণ প্রতিবেশীর ঘরের মধ্যে উপস্থিতি ভুলিয়া গিয়া চিৎকার করিয়া উঠিল। দুর্গা আর চাহিল না। আকাশের নীল আস্তরণ ভেদ করিয়া মাঝে মাঝে অনন্তের হাতছানি আসে। পৃথিবীর বুক থেকে ছেলে মেয়েরা চঞ্চল হইয়া ছুটিয়া গিয়া সেই অনন্ত নীলিমার মধ্যে ডুবিয়া নিজেদের হারাইয়া ফেলে। পরিচিত ও গতানুগতিক পথের বহু দূর পারে কোনো পথহীন পথে দুর্গার অশান্ত চঞ্চল প্রাণের বেলায় জীবনের সেই সর্বাপেক্ষা বড় অজানার ডাক আসিয়া পৌঁছিয়াছে। তখন আবার শরৎ ডাক্তারকে ডাকা হইল। তিনি বলিলেন, ম্যালেরিয়ার শেষ স্টেজটা আর কি। খুব জ্বরের পর যেমন বিরাম হয়েছে, আর অমনি হার্ট ফেল করেছে, ঠিক এরকম একটা কেস হয়ে গেল সেদিন নাকি 10 ঘরায়। আধ ঘন্টার মধ্যে পাড়ার লোকে উঠান ভাঙিয়া পড়িল। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী অডিওতে পরবর্তী অংশ নিয়ে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর কেমন লাগলো মতামত জানান। আর হ্যাঁ, যদি আপনাদের কোনো পছন্দের গল্প বা উপন্যাস থাকে অতি অবশ্যই নামটা জানান। চেষ্টা করব আগামী দিনে শোনাতে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার। নমস্কার, আবার হাজির হলাম পথের পাঁচালীর উপন্যাসের 16বিংশ পরিচ্ছদ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গল্প। হরিহর বাড়ির চিঠি পায় নাই। এবার বাড়ি হইতে বাহির হইয়া হরিহর রায় প্রথমে গোয়াড়ি কৃষ্ণনগর যায়। কাহারও সঙ্গে তথায় পরিচয় ছিল না। শহর বাজার জায়গা, একটা না একটা কিছু উপায় হইবে এই কুহকে পড়িয়াই সে সেখানে গিয়াছিল। এই গোয়াড়িতে কিছুদিন থাকিবার পর সে সন্ধান পাইল যে শহরে উকিল কিংবা জমিদারের বাড়িতে দৈনিক বা মাসিক চুক্তি হিসাবে চণ্ডীপাঠ করার কার্য প্রায় জুটিয়া যায়। আশায় আশায় দিন 15 কাটাইয়া বাড়ি হইতে পথ খরচ বলিয়া যৎসামান্য যাহা কিছু আনিয়াছিল তাহা ফুরাইয়া ফেলিল। অথচ কোথাও কিছু সুবিধাও হয় না। এখন হরিহর রায় মহা বিপদে পড়িল। একে অপরিচিত স্থান, কেহ একটি পয়সা দিয়া সাহায্য করে এমন নাই।
খড়ে বাজারের যে হোটেলটিতে ছিল, পয়সা ফুরাইয়া গেলে সেইখান হইতে বাহির হইতে হইল। একজনের নিকট শুনিল যে স্থানীয় হরিসভায় নবাগত অভাবগ্রস্ত ব্রাহ্মণ পথিককে বিনামূল্যে থাকিতে ও খাইতে দেওয়া হয়। অভাব জানাইয়া হরিসভার একটা কুঠুরির এক পাশে থাকিবার স্থান পাইল বটে, কিন্তু সেখানে বড় অসুবিধা। কেননা অনেকগুলি নিষ্কর্মা গাঁজাখোর লোক রাত্রিতে সেখানে আড্ডা করে, প্রায় সমস্ত রাত্রি হৈ হৈ করিয়া কাটায়। আবার এমনকি গভীর রাত্রিতে একদিন এমন ধরনের স্ত্রীলোকের যাতায়াত দেখা যাইতে লাগিল, যাহাদের ঠিক হরি মন্দির দর্শন প্রার্থিনী ভদ্র বলিয়া মনেও হয় না। অতি কষ্টে দিন কাটাইয়া সে শহরের বড় বড় উকিল ও ধনী গৃহস্থের বাড়িতে বাড়িতে ঘুরিতে লাগিল। সারাদিন ঘুরিয়া ঘুরিয়া অনেক রাত্রিতে ফিরিয়া একদিন দেখিত, তাহার সেই স্থানটিতে তাহারই বিছানাটি টানিয়া লইয়া কে একজন অজ্ঞাত কুলশীল ব্যক্তি নাক ডাকাইয়া ঘুমাইতেছে। আর হরিহর বাধ্য হইয়া কয়েকদিন বাহিরের বারান্দায় শুইয়া কাটাইল। প্রায় এইরূপ হওয়াতে ইহা লইয়া গাঁজাখোর সম্প্রদায়ের সহিত তাহার একটু বচসা হইল। পরদিন প্রাতে তাহারা হরিসভার সেক্রেটারির কাছে গিয়া কি লাগাইল তাহারাই জানে। সেক্রেটারি বাবুটি নিজের বাড়িতে হরিহরকে ডাকাইয়া পাঠাইলেন ও বলিলেন, তাহাদের হরিসভায় 3 দিনের বেশি নাকি থাকিবার নিয়ম নাই, সে যেন অন্যত্র বাসস্থান দেখিয়া লয়। সুতরাং সন্ধ্যার পরে জিনিসপত্র লইয়া হরিহরকে হরিসভার বাড়ি হইতেই বাহির হইতে হইল। খোঁড়ে নদীর ধারে অল্প একটু নির্জন স্থানে পুটুলিটা নামাইয়া রাখিয়া নদীর জলে হাত পা মুখ ধুইল। এদিকে সারাদিন তাহার কিছু খাওয়া হয় নাই। একটি কাঠের গোলাতে বসিয়া শ্যামা বিষয়ক গান করিয়াছিল, সেই গোলার অধিকারী 1 টাকা প্রণামী দেয়। সেই টাকাটি হইতে কিছু পয়সা ভাঙাইয়া বাজার হইতে মুড়ি ও দহি কিনিয়া আনিল। খাবার যেন গলা দিয়া নামে না। মাত্র দিন 10 সম্বল রাখিয়া সে বাড়ি হইতে বাহির হইয়াছে, আর আজ প্রায় 2 মাসের উপর হইতে চলিল, এ পর্যন্ত একটি পয়সা পাঠাইতে পারে নাই। এতদিন যে তাহাদের কি করিয়া চলিতেছে, অপু বাড়ি হইতে আসিবার সময় বারবার বলিয়া দিয়াছে, তাহার জন্য একখানা পদ্ম পুরাণ কিনিয়া লইয়া যাইবার কথা। ছেলে বই পড়িতে বড় ভালোবাসে। মাঝে মাঝে সে যে বাপের বাক্স দপ্তর হইতে লুকাইয়া বই বাহির করিয়া লইয়া পড়ে, তাহা হরিহর বুঝিতে পারে। কেননা সেই বাক্সের ভিতর আনাড়ি হাতের হেলা গোছা করা থাকে। কোন বই বাবা বাক্সের মাথায় রাখে ছেলে তাহা জানে না, উল্টো পাল্টা করিয়া সাজাইয়া চুরি ঢাকিবার অক্ষম চেষ্টা করে। কিন্তু হরিহর বাড়ি ফিরিয়া বাক্স খুলিলেই বুঝিতে পারে ইহা ছেলের কীর্তি। তাহার বাড়ি হইতে আসিবার পূর্বে হরিহর যুগীপাড়া হইতে একখানা বটতলার পদ্ম পুরাণ পড়িবার জন্য লইয়া আসে। অপু সেই বইখানা দখল করিয়া বসিল। সে রোজ রোজ পড়ে। কুচুনি পাড়ায় শিব ঠাকুরের মাছ ধরিতে যাওয়ার কথাটা পড়িয়া তাহার ভারী আমোদ হয়। হরিহর বলে, কই বইখানা দাও বাবা, যাদের বই তারা চাচ্ছে যে। অবশেষে একখানা পদ্ম পুরাণ তাহাকে কিনিয়া দিতে হইবে, এই শর্তে বাবাকে রাজি করাইয়া তবে সে সেই বইখানা ফেরত দেয়। আসিবার সময় বারবার বলিয়া দিয়াছে, সেই বইখানা এনো কিন্তু বাবা, এবার অবশ্যই। হ্যাঁ,
দুর্গার উঁচু নজর নাই, সে বলিয়া দিয়াছে তাহার জন্য একখানা সবুজ হাওয়াই কাপড় আর এক পাতা ভালো দেখিয়া আলতা। কিন্তু সেসব তো দূরের কথা, এখন কি করিয়া বাড়িতে সংসার চলিতেছে সেই না এখন সমস্যা। সন্ধ্যার পর পূর্ব পরিচিত কাঠের গোলাটায় গিয়া সে রাত্রের মতো আশ্রয় লইল। ভালো ঘুম হইল না। বিছানায় শুইয়া বাড়িতে কি করিয়া কিছু পাঠায় এই ভাবনায় হরিহর এপাশ ওপাশ করিতে লাগিল। সকালে উঠিয়া ঘুরিতে ঘুরিতে সে লক্ষ্যহীনভাবে পথের এক স্থানে দাঁড়াইল। রাস্তার ওপারে একটা লাল ইটের লোহার ফটকওয়ালা বাড়ি। অনেকক্ষণ চাহিয়া তাহার মনটা যেন কেমন হইল। আচ্ছা, এই বাড়িতে গিয়া দুঃখ জানাইলে কি তাহার একটা উপায় হইবে? কলের পুতুলের মতো সে ফটকের মধ্যে ঢুকিয়া পড়িল। দেখিল সাজানো বৈঠকখানা, মার্বেল পাথরের ধাপে স্তরে স্তরে বসানো ফুলের টব, পাথরের পুতুল, পাম, দরজায় ঢুকিবার স্থানে পাপোশ পাতা, আর একজন প্রৌঢ় ভদ্রলোক বৈঠকখানায় খবরের কাগজ পড়িতেছিলেন। এখন এই অপরিচিত লোকটিকে দেখিয়া কাগজখানা পাশে রাখিয়া সোজা হইয়া বসিয়া জিজ্ঞাসা করিলেন, কে তুমি? কি দরকার? হরিহর বিনীতভাবে বলিল, আগে আমি ব্রাহ্মণ, সংস্কৃত পড়া আছে, চণ্ডী পাঠটাট করি আর কি, আর তাছাড়া ভাগবত কি গীতা পাঠও। প্রৌঢ় লোকটি ভালো করিয়া কথা না শুনিয়াই তাহার সমস্ত মূল্যবান সময় এবং বাজে কথা শুনিবার সময় নিতান্ত সংক্ষেপ এই জানাইয়া দিবার ভাবে বলিলেন, না না, এখানে ওসব কিছু সুবিধা হবে না, আপনি অন্য জায়গায় দেখুন। আগে নতুন শহরে এসেছি তো, একেবারে কিছু হাতে নেই, বড় বিপদে পড়েছি বাবু, কদিন ধরে কেবলই। প্রৌঢ়া লোকটি তাড়াতাড়ি বিদায় করিবার ভঙ্গিতে ঠেস দেওয়া তাকিয়াটা উঠাইয়া একটা কি যেন তুলিয়া লইয়া হরিহরের দিকে হাত বাড়াইয়া বলিলেন, এই নিন, যান, অন্য কিছু হবে টবে না, নিন নিন। সেটা যে শ্রেণীর মুদ্রাই হউক, সেইটাই অন্য সুরে দিতে আসিলে হরিহর লইতে কিছুমাত্র আপত্তি করিত না। এমনকি এরূপ সে বহু স্থানে লইয়াছেও, কিন্তু সে বিনীতভাবে বলিল, আগে ও আপনি রাখুন, আমি এমনি কারুর কাছে নিই নে, আমি শাস্ত্র পাঠটাট করি, আর তাছাড়া কারুর কাছে না থাক। একটু শুভ যোগ বোধহয় ঘটিয়াছিল। রক্ষিত মহাশয়ের কাঠের গোলাতেই একদিন একটা সন্ধান জুটিল। সে শুনিল কৃষ্ণনগরের কাছে একটা গ্রামে একজন বর্ধিষ্ণু মহাজন গৃহদেবতার পূজাপাঠ করিবার জন্য একজন ব্রাহ্মণ খুঁজিতেছে, যে বরাবর টিকিয়া থাকিবে। রক্ষিত মহাশয়ের যোগাযোগে অবিলম্বে হরিহর সেইখানে গেল। বাড়ির কর্তাও তাহাকে পছন্দ করিলেন, থাকিবার ঘর দিলেন এবং আদর আপ্যায়নের কোনো ত্রুটি হইল না। কয়েকদিন কাজ করিবার পরেই পূজা আসিয়া পড়িল। বাড়ি যাইবার সময় বাড়ির কর্তা 10 টাকা প্রণামী ও যাতায়াতের গাড়ি ভাড়া দিলেন, আর গোয়াড়িতে রক্ষিত মহাশয়ের নিকট বিদায় লইতে আসিলে সেখানেও 5টি টাকা প্রণামী পাওয়া গেল। আকাশে বাতাসে গরম রৌদ্রের গন্ধ, নীল নির্মেঘ আকাশের দিকে চাহিলে মনে হঠাৎ যেন উল্লাস আসে। বর্ষা শেষের
সরস সবুজ লতা পাতায় পথিকের চরণ ভঙ্গিতে কেমন একটা আনন্দ মাখানো। রেলপথের দুপাশে কাশফুলের ঝাড় গাড়ির বেগে লুটাইয়া পড়িতেছে। চলিতে চলিতে কেবলই বাড়ির কথা মনে হয়। একদল শান্তিপুরের ব্যবসায়ী লোক পূজার পূর্বে কাপড়ের গাঁট ক্রয় করিতে কলিকাতায় গিয়াছিল। চূর্ণীঘাটের খেয়ার নৌকায় উঠিয়া কলরব করিতেছে। সর্বত্র যেন একটা উৎসবের উল্লাস। রানাঘাটের বাজারে সে স্ত্রী ও পুত্র কন্যার জন্য কাপড় কিনিল। দুর্গা লাল পাড় কাপড় পরিতে ভালোবাসে, তাহার জন্য বাছিয়া একখানা ভালো কাপড় আর ভালো দেখিয়া কয়েক পাতা আলতা। অপুর পদ্মপুরাণ অনেক সন্ধান করিয়াও মিলিল না। অবশেষে একখানা সচিত্র চণ্ডী মাহাত্ম্য বা কালকেতুর উপাখ্যান 6 আনা মূল্যে কিনিয়া লইল। গৃহস্থালির টুকটাক দুই একটা জিনিস সর্বজয়া বলিয়া দিয়াছিল। একটা কাঠের চাকি বেলুনের কথা তাহাও কিনিল। দেশের স্টেশনে নামিয়া হাঁটিতে হাঁটিতে বৈকালের দিকে হরিহর গ্রামে আসিয়া পৌঁছিল। পথে বড় একটা কাহারও সহিত তাহার দেখা হইল না, আর দেখা হইলেও সে হন হন করিয়া উদ্বিগ্ন চিত্তে কাহারও দিকে বিশেষ লক্ষ্য না করিয়া বাড়ির দিকে চলিল। দরজায় ঢুকিতে ঢুকিতে আপন মনে বলিল, উফ, দেখো দেখি কাণ্ডখানা, বাঁশঝাড়টা ঝুঁকে পড়েছে একেবারে পাঁচিলের ওপর। ভুবন কাকা কাটাবেনও না, মুশকিল হয়েছে তো। আচ্ছা। পরে সে বাড়ির উঠানে ঢুকিয়া অভ্যাস মতো আগ্রহের সুরে ডাকিল, আমা, দুর্গা, অপু, কই রে সব? তাহার গলার স্বর শুনিয়া সর্বজয়া ঘর হইতে বাহির হইয়া আসিল। হরিহর হাসিয়া বলিল, কি গো, বাড়ির সব ভালো তো? তাই এরা সব কোথায় গেল? বাড়ি নেই বুঝি? সর্বজয়া শান্তভাবে আসিয়া স্বামীর হাত হইতে ভারী পুঁটুলিটা নামাইয়া লইয়া বলিল, এসো, ঘরে এসো। স্ত্রীর অদৃষ্টপূর্ব শান্ত ভাব হরিহর লক্ষ্য করিলেও তাহার মনে কোনো খটকা হইল না। তাহার কল্পনার স্রোত তখন উদ্দাম বেগে অন্যদিকে ছুটিয়াছে। এখনই হয়তো ছেলে মেয়েরা ছুটিয়া আসিবে। দুর্গা আসিয়া হাসি মুখে বলিবে, কি গো বাবা এর মধ্যে? অমনি তাড়াতাড়ি হরিহর পুঁটুলি খুলিয়া মেয়ের কাপড় ও আলতার পাতা এবং ছেলের সচিত্র চণ্ডী মাহাত্ম্য বা কালকেতুর উপাখ্যান ও টিনের রেলগাড়িটা দেখাইয়া তাহাদের তাক লাগাইয়া দিবে। সে ঘরে ঢুকিতে ঢুকিতে বলিল, এই জানো তো, বেশ কাঁঠালের চাকি বেলুন এনেছি এবার। পরে কিছু নিরাশা মিশ্রিত সতৃষ্ণ নয়নে চারিদিকে চাহিয়া বলিল, কই, অপু, দুর্গা এরা বুঝি সব বেরিয়েছে? সর্বজয়া আর কোনো মতেই চাপিতে পারিল না। উচ্ছ্বসিত কণ্ঠে ফুকারিয়া কাঁদিয়া উঠিল, ওগো, দুর্গা কি আর আছে? মাঝে আমাদের ফাঁকি দিয়ে চলে গিয়েছে গো। তুমি এতদিন কোথায় ছিলে? গাঙ্গুলি বাড়ির পূজা অনেক কালের। এ কয়দিন গ্রামে অতি বড় দরিদ্র ও অভুক্ত থাকে না। সব বনেদি বন্দোবস্ত। নির্দিষ্ট সময়ে কুমোর আসিয়া প্রতিমা গড়ায়, পটো চালচিত্র করে, মালাকার সাজ যোগায়, আর বারাসে মধুখালির দ হইতে বাউরিয়া রাশি রাশি পদ্মফুল তুলিয়া আনে।
আঁশমালির দিনু সানাইদার অন্য অন্য বৎসরের মতো রসুন চৌকি বাজাইতে আসিল। প্রভাতের আকাশে আগমনের আনন্দ সুর বাজিয়া ওঠে, যেন আসন্ন হেমন্ত ঋতুর স্নেহ অভ্যর্থনা। নবধান্য গুচ্ছের, নব আগন্তুক শেফালি দলের, হিমালয়ের পার হইতে উড়িয়া আসা পথিক পাখি শ্যামার, শিশির স্নিগ্ধ মৃণাল ফোটা হেমন্ত সন্ধ্যার। নতুন কাপড় পরাইয়া ছেলেকে সঙ্গে লইয়া হরিহর নিমন্ত্রণ খাইতে যায়। একখানি আগোছালো চুলে ঘেরা ছোট মুখের স্বনির্বন্ধ গোপন অনুরোধ দুয়ারের পাশের বাতাসে মিশাইয়া থাকে। হরিহর পথে পা দিয়া কেমন অন্যমনস্ক হইয়া পড়ে। ছেলেকে বলে, এগিয়ে চলো বাবা, অনেক বেলা হয়ে গিয়েছে, চলো চলো। গাঙ্গুলি বাড়ির প্রাঙ্গণ উৎসব বেশে সজ্জিত হাসি মুখ ছেলে মেয়েতে ভরিয়া গিয়াছে। অপু চাহিয়া দেখিল সতু ও তাহার ভাই কেমন কমলা লেবু রঙের জামা গায়ে দিয়াছে। সবুজ শাড়ি পরিয়া ও দিব্য চুল বাঁধিয়া রানু দিদিকে আজ যা মানাইয়াছে। গাঙ্গুলি বাড়ির মেয়ে সুনয়নী, সে খোঁপায় রজনীগন্ধা ফুল গুঁজিয়া আর ৫-৬টি মেয়ের সঙ্গে পূজার দালানে দাঁড়াইয়া খুব গল্প করিতেছে ও হাসিতেছে। সুনয়নী বাদে বাকি মেয়েদের সে চেনে না। বোধহয় অন্য জায়গা হইতে উহাদের বাড়ি এই পূজার সময় আসিয়া থাকিবে। তবে মনে হয় শহরের মেয়ে, যেমন সাজগোজ তেমন দেখিতে। অপু এক দৃষ্টিতে তাহাদের দিকে চাহিয়া রহিল। ওদিকে কে যেন চেঁচাইয়া বলিতেছে, ওরে বড় সামিয়ানাটা আনবার ব্যবস্থা এখনো হলো না। বাহ, তোমাদের যা কাজকর্ম, দেখো এখন এরপর মজাটা। তারপর ব্রাহ্মণ খেতে বসবে কি বেলা ৫টায়। আজ তাহলে এই পর্যন্ত। আবার দেখা হবে এমনি ভালো লাগা আপনাদের অনুরোধের গল্প নিয়ে আগামী অডিওতে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কেমন লাগলো মতামত জানাবেন। যদি আপনাদের কোনো পছন্দের গল্প বা উপন্যাস থেকে থাকে অতি অবশ্যই লিখে জানান। চেষ্টা করব আগামী দিনে শোনাতে। আপনি ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার।